হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই পুষ্পা ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি পুষ্পা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 এর যে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটারই হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস। এই ভিডিওতে আমরা সেই প্রথম পর্যায় মানে ফার্স্ট ইউনিট টেস্টেরই আমরা ম্যাথের যে কিছু ম্যাথ, সেগুলো ইম্পর্টেন্ট যে ম্যাথ, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে তোমরা যদি প্র্যাকটিস না করো, তাহলে প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো ফল পাবে। আর এখন থেকে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে ভালো ফল পাবে। আর বলি, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। শেয়ার করতে এই কারণেই বলছি, তার কারণ আরও অন্যান্য যে বন্ধু বান্ধবরা রয়েছে, সবাইকে রয়েছে, তাদের যেন কিছু উপকারে লাগে, সেজন্য কিন্তু এই ভিডিওগুলো আমার করা। আর তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটাকে শুরু করি। দেখো, এবার আমাদের এক দাগের কোশ্চেনটা কি বলেছে না, এক থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। তাহলে এটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে এখানে প্রথমে আমরা 1 থেকে 10-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে সেগুলো প্রথমে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাটা লিখে নিই। এখানে 1, তারপর 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10, এই কটা। এবার আমরা মৌলিক সংখ্যাগুলো দেখো গোল করছি। এখানে এক কিন্তু যৌগিকও নয়, মৌলিকও নয়। এখানে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে সেটা কিন্তু আমাদের ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওটার উপর একটা ভিডিও করা রয়েছে, তো সেটা তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো করে নিচে দেখো, এখানে একটা 2 একটা মৌলিক সংখ্যা, তারপর 3 একটা মৌলিক সংখ্যা, 4 যৌগিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 8 যৌগিক, 9 যৌগিক, 10 যৌগিক। তাহলে এখানে আমাদের এই চারটি সংখ্যা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এদের এবার যোগফল, এই যে তাহলে এখানে 2 + 3 + 5 + 7, এটা ইকুয়াল টু 5 আর 3 কথা 5 5 আর 3 না, 2 আর 3 হচ্ছে 5, 5 5 এর 10, 10 এর 7 17। তাহলে এখানে আমাদের এটা উত্তরটা হলো 17। এটা আমরা করতে পারলাম। এরপর আমরা 2 দাগের কোশ্চেনটা যাই। এবার দেখো আমাদের 2 দাগের কোশ্চেনটা কি বলেছে। 12টি বোতাম এর 3/4 অংশ ইকুয়াল টু কত। এখানে তাহলে বোতাম এর বোঝাচ্ছে, এর মানে আমরা সবাই জানি গণিত। তাহলে 12টি বোতামের মানে হচ্ছে 12 গুণিত 3/4। এবার তাহলে আমরা কাটাকাটি করি, 4 দিয়ে 12কে কাটলাম, 3 4 12 ইকুয়াল টু 3 3 কত হয় না 9। তাহলে এখানে আমাদের এটা হলো, তাহলে 12টি বোতামের 3/4 অংশ ইকুয়াল টু 9। এটা আমরা করতে পারলাম। এরপর আমরা 3 দাগের কোশ্চেনটা যাই। দেখো এবার আমাদের 3 দাগের কোশ্চেনটা কি বললো না, আয়তনের একক ইকুয়াল টু কি, মানে কত, সেটা আর কি, আয়তনের একক ইকুয়াল টু কি লিখি আমরা, এটা আর কি বলেছে। তাহলে এখানে কিন্তু এটা বলে দেয়নি যে এটা তরল পদার্থের বলছে, মানে তরল পদার্থের আয়তনটা নাকি কঠিন পদার্থের আয়তন। যদি এখানে তরল পদার্থের আয়তন বলে, মানে তরল পদার্থের যদি আয়তনের যদি একক বলে, তাহলে কিন্তু আমরা লিটার লিখবো, লিটার। আর যদি কঠিন পদার্থের বলে তাহলে কিন্তু আমরা ঘন সেন্টিমিটার বা ঘন মিটার এরকম কিন্তু লিখবো। হ্যাঁ, তো এইভাবে আমাদের লিখতে হবে। তো এখানে আমরা ধরে নিলাম যে আয়তনের এককটা সেটা তরল পদার্থে, তাহলে কিন্তু এখানে আমাদের লিটার হবে। সাধারণত কিন্তু সবাই লিটারই লেখা থাকে, যখন তরল পদার্থে যখন আয়তন কিন্তু হয় তখন কিন্তু সবাই লিটারই লিখে থাকে। তাহলে এটা আমরা করতে পারলাম। এবার কিন্তু তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে। তো এবার আমরা 4 দাগের কোশ্চেনটা যাই। আচ্ছা, এবার তাহলে আমাদের 4 দাগের কোশ্চেনটা কি বলেছে না, 70/1000 ইকুয়াল টু কত। এটা কিন্তু আমাদের বার করতে দিয়েছে, এটা কত।
এবার দেখো তাহলে এখানে 70 ডিভাইড বাই দিয়েছে, তার মানে কি না 70কে 1000 দিয়ে ভাগ করছে। তাহলে আমরা এটাও লিখতে পারি যে 70/1000, আমরা এটাও লিখতে পারি। তাহলে এবার আমরা কাটাকাটি করি, না এ একটা শূন্য কাটলাম, এ একটা শূন্য। এবার কিন্তু তোমরা এভাবে কিন্তু ভাগ করতে যাবে না, এটা একটা শর্টকাট নিয়ম আছে, সেটা হলো যদি এখানে 100 বা 1000 বা 10 এরকম যদি কিছু থাকে না, তাহলে এখানে এই যে ওপরে যে সংখ্যাটা থাকবে, এখানে 7 আছে তো 7টা আমরা লিখে দিলাম। এরপর এখানে কটা শূন্য আছে, মানে 100 কটা শূন্য, তো দুটো শূন্য এখানে, তাহলে দুটো শূন্য এটা হলো। এবার এই যে দুটো শূন্য, এবার দুটো মানে সেই দুটো সংখ্যাকে পুজিয়ে তারপর দশমিক দিতে হবে। তাহলে এখানে 7 একটা সংখ্যা পুজে গেছে, আর একটা সংখ্যা লাগবে, তাহলে এখানে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা দশমিকটা দিয়ে দিলাম। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে 70 ডিভাইড বাই 1000 ইকুয়াল টু হচ্ছে 0.07, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হয়ে গেল। তারপর আমরা 5 দাগের কোশ্চেনটা যাই। দেখো তাহলে এবার আমাদের 5 দাগের কোশ্চেনটা কি বললো না 48 হিন্দু আরবিক সংখ্যাকে রোমান সংখ্যা লেখো, রোমান সংখ্যায় লেখো, এটা আর কি বলেছে। তাহলে এটা আমরা কি করব না এখানে 48 দিয়েছে, 48 তাই তো, এটা ইকুয়াল টু মানে রোমান সংখ্যায় কি হবে। তাহলে এখানে আমরা কি করব না প্রথমে 40কে লিখে নেব, তারপর 8 লিখব। তাহলে এখানে 40 এর মান কত না x l, কারণ l এর আগে মানে l মানে 50, 50 থেকে যদি 10 বাদ দেওয়া হয় তাহলে কত 40। এবার 8 মানে হচ্ছে v i i i, এটা i i। আচ্ছা তাহলে এটা আমরা করতে পারলাম। তাহলে 48 ইকুয়াল টু হচ্ছে x l v i i i, এটা আমরা করতে পারলাম। এরপর আমরা 6 দাগের কোশ্চেনটা যাই। এবার তাহলে আমাদের 6 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লেখো, এটা আর কি বলেছে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু ইকুয়াল টু আমরা সবাই জানি যে লসাগু যদি পরস্পর মৌলিক সংখ্যা যদি লসাগু বলে, তাহলে সবসময় কিন্তু সংখ্যা দুটির গুণফল হবে। তাহলে কি না তাহলে যদি লসাগু হয় পরস্পর মৌলিক সংখ্যার, তাহলে কিন্তু সংখ্যা দুটির গুণফল। আর যদি গসাগু বলে তাহলে কিন্তু সর্বদা 1 হবে। হ্যাঁ এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিছু মানে এটা কিন্তু তোমাদের মনেই রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এটা আমরা করতে পারলাম 6 দাগের। এবার আমরা 7 দাগের কোশ্চেনটাই যাই। দেখো এবার আমাদের 7 দাগের কোশ্চেনটা কি বলেছে না অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ, এটা বলেছে। তাহলে একটা অর্ধেক রুটি মানে মোট অংশ, তাহলে এখানে যখন মোট রুটি আমরা ধরে নিলাম 1 অংশ, হ্যাঁ 1 অংশ আমরা ধরে নিলাম মোট রুটি। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি যে অংশের অঙ্ক যখনই কিন্তু তোমরা করবে তখনই কিন্তু মোট ধরে নিতে হবে 1 অংশ, তারপর যা বলেছে সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে কি বললো না অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ, তাহলে একটা গোটা রুটি, হ্যাঁ এটাকে 2 ভাগ করা হলো, এরকম ভাবে করা হলো। তাহলে এটা কি না 1 অংশ তো ছিল, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হবে, যে দুটো ভাগ করলো 2 ভাগ করে দিল, তাহলে 1/2 অংশ, এটাই হলো। তাহলে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ, তাহলে 1/2 অংশ, এটা আমরা করতে পারলাম। এটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে কিভাবে বলেছে। হ্যাঁ এটা তাহলে বুঝতে পারলাম। এবার আমরা 8 দাগের কোশ্চেনটা যাই। তাহলে এখানে এবার আমাদের 8 দাগের কোশ্চেনটা কি বললো না 91 ডিগ্রি কোণকে 91 ডিগ্রি যে কোণকে কি ধরনের কোণ বলা হয়। তাহলে এটা আমরা সবাই জানি যে স্থূল কোণ। এবার স্থূল কোণ কাকে বলে এটা আমরা জেনে নিই একটু না 90 ডিগ্রি এর চেয়ে বেশি এবং 180 ডিগ্রি এর চেয়ে কম যে কোণগুলো তাকে বলে স্থূল কোণ। তাহলে 91 ডিগ্রিতে 90 এর চেয়ে 90 ডিগ্রি এর চেয়ে কি না 90 ডিগ্রি এর চেয়ে বেশি আর 180 ডিগ্রি থেকে কম, তাহলে এটা স্থূল কোণ। এটা আমরা সবাই পারতাম, এটা খুবই কিন্তু ইজি ছিল, এটা আমরা করতে পারলাম। এরপর আমরা 9 দাগের কোশ্চেনটা যাই। আচ্ছা তাহলে এবার দেখো 9 দাগের কোশ্চেনটা কি বলেছে না 5 বছর আগে সুগতর বয়স ছিল x বছর, বর্তমানে সুগতর বয়স কত। এটা কিন্তু তোমাদেরকে একটুখানি মাথা খাটাতে হবে। তাহলে কি না 5 বছর আগে ছিল x বছর, তাহলে 5 বছর পরে কত এটাই ব্যাস বের করতে হবে। তাহলে 5 বছর আগে যদি দেখো আমি বলছি যে
সুগতর বয়স আমি ধরে নিচ্ছি যে 5 বছর আগে সুগতর বয়স ছিল 2 বছর। হ্যাঁ, 2 বছর ধরে আমি ধরে নিচ্ছি আর কি, ধরো 2 বছর ছিল, তাহলে 5 বছর এবার তাহলে বর্তমানে সুগতর বয়স কত? তাহলে নিশ্চয়ই আমরা এই যে 2 বছর যেটা ওর আগে মানে 5 বছর আগে যেটা বয়স ছিল তার সঙ্গে নিশ্চয়ই আমরা 5 যোগ করছি। 5 যোগ করছি, তাই তো? তাহলে কত হচ্ছে না 7। সেরকমই এইটা একটা দিয়েছে যে x বছর বয়স দিয়ে দিয়েছে, তাহলে যদি x বছর যদি বয়স হয় তাহলে 5 বছর পরে তাহলে x প্লাস 5 এটাই হবে তার 5 বছর মানে বর্তমানে সুগতর বয়স। ব্যাস, এটা হয়ে গেল। এটা কিন্তু একটুখানি মাথা খাটতে হবে। এটা হয়ে গেল, তারপর আমরা 10 দাগের কোশ্চেনটা যাই। দেখো এবার আমাদের 10 দাগের কোশ্চেনটা কি বলেছে না, কি বললো না 2/3 এর সঙ্গে কত যোগ করলে 2/3 এর সঙ্গে কত যোগ করলে 2 পাবে, সেটা আর কি বলেছে। তাহলে এটা যদি না বুঝতে পারো, দেখো আমি বলছি, এখানে যদি এরকম বলে যে 3 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে, মানে 3 এর সঙ্গে এখানে কত যোগ করলে 5 হবে, এটা যদি বলে তাহলে কি করি আমরা না, এই যে 5 থেকে আমরা 5 থেকে 3 বাদ দিই, 5 - 3 = যেরকম 2 বেরোলো, এভাবে যেটা আমরা করি এরকম ভাবে কিন্তু এটাও দিয়েছে। এই যে এটাও কিন্তু সেম একই, কি না 2/3 এর সঙ্গে কত যোগ করে 2 পাবো, তাহলে আমরা 2 থেকে এই 2/3 বাদ দেবো, তাহলে হচ্ছে 2 - 2/3, এটা হচ্ছে এখানে লসাগু হলো 3, আমরা 3 লিখলাম। এরপর হচ্ছে এখানে এখানে কত, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, মানে এখানে 3 এর সঙ্গে 2 মানে 6, এটা মাইনাস এখানে 2, এটা হচ্ছে 4, এটা বাই 3 মানে হচ্ছে এটা 4। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা নিশ্চয় করতে পারলাম। তাহলে কি না 2/3 এর সঙ্গে 4/3 যোগ করলে 2 পাবো। ব্যাস, এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা 11 দাগের কোশ্চেনটায় যাই। দেখো এবার আমাদের 11 দাগের কোশ্চেনটা কি বলেছে না, একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে? এটা একটা, আর একটা হচ্ছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, এটা একটা আর এটা একটা। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে যে 4% মানে যে 100 জনের মধ্যে 4টি বাড়ে, তাহলে এই যে 26,250 জনের মধ্যে কতটা বাড়বে এটা প্রথমে বের করে নিই। তাহলে 100 জনের মধ্যে বাড়ে 4টি, তাহলে 26,000 এই যে 26,000 এতে তাহলে কত বাড়বে, তাহলে কত তাহলে এখানে আমাদের একজনের মধ্যে তাহলে নিশ্চয় কম জন বাড়বে, তাহলে এটা হলো, তারপর তাহলে এতজন মানে 26,250 জনের মধ্যে বাড়বে 2, 6, 2, 5, 0। এবার দেখো কাটাকাটি করলাম, এটা এটা কাটলাম, এবার এটা 2 দিয়ে কাটি, 2 × 4 হচ্ছে 5 × 10, এটা 5 দিয়ে কাটলাম, 5 × 5 = 25, আর 1 5 × 2 = 10, আর 5 × 2 = 10, এটা হলো সরি এখানে 5 × 2 = 10 না, এখানে 5 × 5 = 25, কারণ এখানে আমাদের কত না 2 পড়ে থাকবে, তাহলে এখানে কত হলো এখানে আমাদের হলো হচ্ছে 5, এটা আমাদের হলো। তাহলে এটা এবার আমরা গুণটা করে নিই, তাহলে এখানে 5 এখানে কত হয় না, এখানে হয় হচ্ছে 5 × 2 = 10, তাহলে 10 এর 0 হাতে থাকে 1, 2 × 2 = 4, 5, 5 × 2 5 কত না 10। তাহলে এতজন বাড়লো, তাহলে বাড়িয়ে কত হলো সেটা আমরা একবার দেখি। তাহলে বাড়িয়ে মানে বাড়িয়ে কত ছিল তো ছিল তো এতটা, এবার হলো মানে এতটা বেড়েছে, তাহলে হচ্ছে এই যে 26,250 এর সঙ্গে আমাদেরকে এটা যোগ করতে হবে, মানে হচ্ছে 1050, তাহলে 0 মানে 5 5 10 10 হাতে থেকে 1, 2 আর 1 3, 2 আর 1 3 হলো, আর এখানে হচ্ছে 6 1 7 আর হচ্ছে 2, তাহলে এতজন। এটা কি না, এটা হচ্ছে প্রথমটার উত্তর। এখানে হলো যে পরের বছর জনসংখ্যা তাহলে কত হবে না 27,300, এটা হলো এটা কত না, এটা হচ্ছে আমাদের প্রথমকার উত্তর। তাহলে এখানে আমরা লিখে থুই 27,000, এই যে 27,300। হ্যাঁ, এটা আমরা লিখে দিলাম। এবার বাকিটা দেখো আমরা মুছে দিচ্ছি। তারপরে কোশ্চেনটা আমাদের কি বলেছে, তারপরে কোশ্চেনটা বললো যে বলেছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে।
এবার কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে, এই যে এটা 2 বছর পরে, এবার কিন্তু তোমাদের এটা করে দিলাম যে 1 বছরে বাড়ে এত, তাহলে 2 বছরে বাড়বে কত, এটা কিন্তু একবার করে দিলে কিন্তু তোমাদের হবে না, তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। এবার বের করতে হবে এই যে এই 4% হারে এবার এই 27,300-তে কত বাড়ে এটা বার করতে হবে। হ্যাঁ, তাহলে 100-তে বাড়ে 4টি, এটা আমরা করলাম। তাহলে 27,000, এই যে 27,300, সরি এটাতে তাহলে কত বাড়বে, তাহলে এটাতে কত বাড়বে এটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে 4/100 গণিত 2 7 3 0 0, এই দুটো শূন্য কাটলাম, কাটাকাটি করছি, আর এটা গুণ করতে হবে। 3 4 12, 12 2 হাতে থাকে 1, আর হচ্ছে 4 7 28 29 29 9 হাতে থাকে 2, আর 4 2 8 9 10, এটা আর কি হলো। এবার তাহলে এই যে জোনটা বেরোলো, তাহলে এবার আমাদের উত্তর আসবে যে 2 বছর পরে জনসংখ্যা কত, তাহলে এটা বাড়লো, তাহলে এতর মধ্যে এটার সঙ্গে তাহলে এটা যোগ করতে হবে, তাহলে 2 বছর পরে কতটা বাড়লো সেটা আমরা দেখতে পাবো। তাহলে এখানে আমরা যোগটা দেখো করে দিচ্ছি এখানে, তাহলে এটার সঙ্গে আমরা যদি যোগ করতে হবে, তাহলে এটা হচ্ছে 1092, এটা তাহলে এখানে 2 হলো, এখানে 9, আর এখানে 3, আর এখানে 7 আর 8, আর এখানে 2, তাহলে এইটা হলো আমাদের নেক্সট উত্তর। মানে হচ্ছে 2 বছর পরে জনসংখ্যা হবে আমাদের 28,392, আর আমাদের পরের বছর হবে যে পরের বছর মানে প্রথম যে উত্তরটা সেটা হবে 27,300। এটা আমরা করতে পারলাম, এটা কিন্তু একটু করা ছিল, তো এটা আমরা করতে পারলাম। এরপর আমরা 12 দাগের কোশ্চেনটায় যাই। আচ্ছা দেখো, এবার আমাদের 12 দাগের কোশ্চেনটা কি বলেছে না, 360 বিঘা জমি 20 দিনে চাষ করলে 8টি ট্রাক্টর লাগে, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কয়টি ট্রাক্টর লাগবে হিসেব করো। এটা কি বলেছে, তাহলে এখানে বিঘা এত, বিঘা কত 360, আর হচ্ছে দিন কত দিন লাগছে 20 দিন, আর কটি ট্রাক্টর লাগছে টি হচ্ছে 4টি, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে কটি ট্রাক্টর লাগবে এটা কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে এখানে প্রথমত করছি যে 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর লাগে, তাহলে 360 বিঘা জমি থাকবে, এবার একদিনে কটি ট্রাক্টর লাগবে, তাহলে এখানে দেখো যে জমির পরিমাণ সেটা কিন্তু একই আছে, আর দিনটা কমিয়ে দিয়েছে, তাহলে নিশ্চয়ই ট্রাক্টরটা বেশি লাগবে, কারণ দিন কমিয়ে দিয়েছে, জমি কিন্তু একই আছে জমির পরিমাণ। তাহলে 4, এখানে হচ্ছে আমাদের 4 গণিত 20, এটা হলো। এবার আমরা এখানে করছি, দেখো এটা যেটা হলো, এবার বার করতে হবে, এখানে আমরা করছি যে তাহলে এখানে কত, এবার বার করতে হবে যে 1 বিঘা জমি একদিনে কটি ট্রাক্টর লাগে, তাহলে যেটা প্রথম আমরা লেখা আছে সেটা প্রথমে লিখেই দিই, এটা হলো। তাহলে এবার বিঘা মানে জমির পরিমাণটা কমিয়ে দিয়েছে, আর দিন কিন্তু একদিনই আছে, তাহলে নিশ্চয়ই কমটি ট্রাক্টর লাগবে, তাহলে নিচে যাবে 360। এবার বলতে হবে 1800 বিঘা জমি, 1800 বিঘা জমি একদিনে, 1800 বিঘা জমি একদিনে কটি ট্রাক্টর লাগে, তাহলে যেটা প্রথমে লেখা আছে সেটা লিখে দিই, 4 গণিত 20, সরি এখানে লিখি তাহলে হবে। তাহলে এখানে এবার 1800 বিঘা জমি করে দিয়েছি, কিন্তু একদিন রয়েছে, তাহলে নিশ্চয়ই বেশিটি ট্রাক্টর লাগবে, তাহলে ওপরে বেশি মানে গুণ, তাহলে ওপরে, তাহলে এটা হলো। এবার আমরা প্রেস করে দেখো, এবার আমরা এখানে করছি যে পুরো যে আমাদের ক্যালকুলেশনটা সেটা আমরা এখানে করছি, দেখো তাহলে এখানে যদি এবার আমরা করি তাহলে কি হবে, এবার কি হবে দেখো এখানে, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে কটি ট্রাক্টর লাগবে এটা বার করতে হবে, তাহলে এখানে আমরা করছি, এখানে যদি করি তাহলে যেটা প্রথমে লেখা আছে না 4 গণিত 20 গণিত 1800 বাই 360, এটা হলো। তাহলে এবার 10 দিন, তাহলে 10 দিন করে দিয়েছে কিন্তু, হ্যাঁ
তাহলে নিশ্চয়ই কম ট্রাক্টর লাগবে, এটা বোঝাই যাচ্ছে। যখন একদিন ছিল তখন বেশি ট্রাক্টর লাগছিল, তাহলে 10 দিন করে দিয়েছিল, কম ট্রাক্টর লাগবে। তাহলে আমরা নিচে গণিত 10 করব। এবার দেখো আমরা কাটাকাটি করছি, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য। হ্যাঁ, এবার হচ্ছে 18 দুগুণ 36, এখানে হচ্ছে 10 দুগুণ 20 হলো। এটা ইকুয়াল টু হচ্ছে 40টি ট্রাক্টর। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40টি ট্রাক্টর লাগবে। এটা তাহলে আমরা বার করতে পারলাম। এই যে এটা আমাদের অ্যান্সার 40, এটা তাহলে এটা আমরা বার করতে পারলাম। এরপর আমরা 13 দাগের কোশ্চেনটা যাই দেখো। এবার দেখো আমাদের লাস্ট কোশ্চেন, 13 দাগের কোশ্চেনটা কি বলেছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত হিসাব করে। এটা কিন্তু আমার মনে হয় সব থেকে ইজি অঙ্ক, কারণ এখানে বলেছে যে লসাগু ও গসাগু কিন্তু দুটি সংখ্যার বলে দিয়েছে, তাহলে গুণফল। তাহলে আমরা কিন্তু সবাই জানি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টুই হচ্ছে লসাগু গণিত গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল, আচ্ছা তাহলে কি না, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু হচ্ছে লসাগু গণিত গসাগু। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল তাহলে এদিকে দেওয়া আছে কি না 2, 5, 6, এটা হচ্ছে লসাগু গণিত গসাগু মানে হচ্ছে 6। তাহলে এদের গুণফল যেটা হবে সেটাই হবে দুটি সংখ্যার গুণফল। আমরা বার করতে দিয়েছি দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে আমরা গুণটা করে নিচ্ছি, দেখো যে 6 দুগুণ 12, 12 2, হাতে থাকে 1, 5 6 30, আর একে 31, 31 এর 1, হাতে থাকে 3, 6 দুগুণ 12, 12 আর 3 কত না 15। এটা আমরা করতে পারলাম। তাহলে দুটি সংখ্যার গুণফলটা কত হলো না, এই যে 1512। এটা আমরা করতে পারলাম। তো আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম। এভাবেই যদি আমরা এখন থেকে প্র্যাকটিস করতে থাকি তাহলে অবশ্যই আমাদের পরীক্ষাতে ভালো ফল আসবে। আর তোমরা যদি পরীক্ষাতে ভালো ফল আনতে চাও তাহলে আমাকে এখন থেকে প্রচন্ড প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে ভালো ফল পাবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তাদেরকে বলে এক্ষুনি করে দাও, কারণ তোমাদের কাছে তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমাদের কাছে আগে চলে যাবে। তো আজকের মতো এখানে, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।